মোহনা টিভি তথা সাড়া দাও বাংলাদেশে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠানটি দেখছেন তারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন জনপ্রতিনিধি যারা হতে পারেন কিংবা জনগণকে যারা নেতৃত্ব দিবেন ভবিষ্যতে অথবা সংশ্লিষ্ট অধিদপ্তর সরকারি থেকে শুরু করে বেসরকারি সকল জায়গায় আমাদের ক্যামেরা পৌঁছে যাচ্ছে জনগণের প্রশ্ন নিয়ে, জনগণের জানতে চাওয়া নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি ঢাকা 14 আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবু বকর ওরফে সাজু মহোদয়ের কাছে। তার কাছে জানতে চাইব ঢাকা 14 আসন নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা, বর্তমান পরিস্থিতি, জনগণের মনে থাকা নানান প্রশ্নের উত্তর নিয়েই আজকে আমাদের পর্ব। স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে। ধন্যবাদ। বর্তমান পরিস্থিতিতে স্বতন্ত্র নির্বাচন করছেন আপনি, পরিস্থিতি কেমন দেখছেন নির্বাচনী মাঠে? তার আগে আমি এই প্রেক্ষাপটটা বলে নেই। আমরা সবাই জানি যে দ্বিতীয় বাংলাদেশ বলার যে কারণটা, অর্থাৎ 17 বছর ফ্যাসিস্ট সরকারের উৎখাতের পর 5ই অগাস্ট 2024-এর পর পুরা সারা দেশ আমরা একটি গণতান্ত্রিক সরকারের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে ভোটাধিকার প্রয়োগ করতে বাংলাদেশের জনগণ বঞ্চিত ছিল, তো সেই দিকে উন্মুখ হয়ে আছে। বিশেষ করে যারা নতুন ভোটার হয়েছেন তারা সহ সারা জাতি একটি গণতান্ত্রিক সরকারের আশায় কিন্তু বুক বেঁধে আছে। তাই আগামী নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে, সেই কামনা থেকে জনগণের মধ্যে এক ধরনের উৎসবমুখর আমেজ পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে ভোট যে একটি পবিত্র আমানত, তারা দলের পাশাপাশি যোগ্য প্রার্থী বেছে নিয়ে ভোট দিবেন এই কথা না, শুধু এই চিন্তা চেতনা কিন্তু চারপাশেই দেখা যাচ্ছে। আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম অবশ্যই বিএনপি থেকে, যেহেতু আমি 2018-র একাদশ সংসদ নির্বাচনের প্রার্থী ছিলাম ঢাকা 14 আসনে। তো সেই নিরিখে আমি যেহেতু মনোনয়ন পাইনি, এলাকার জনগণের দাবির প্রেক্ষিতে, আমি মিরপুরের সন্তান, আমি এখানকার, আমরা পুরানো আদিবাসী। আমার বাবা 5 বারের সাবেক এমপি মরহুম আলহাজ এসে খালেক, উনি ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়রও ছিলেন। তা আমরা এখানকার স্থানীয় বাসিন্দা হওয়ার সুবাদে এবং ওনার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় আমাদের এই পরিবার এই নির্বাচন নিয়ে নবম, অর্থাৎ 9টি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। তো আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসা বরাবরই এই পরিবারের প্রতি, আমার বাবার প্রতি জনগণ দিয়েছেন, মিরপুরের জনগণ। এই মিরপুর 1979 সালে তখন পৌরসভা থেকে ঢাকা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয়। তখন যে নির্বাচন, দ্বিতীয় সংসদ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন থেকেই কিন্তু ধানের শীষে বিজয় লাভ করে আমার বাবা ইসে খালেক সাহেব তার যাত্রা শুরু করেন। তো পর্যায়ক্রমে 2008-এর আসন পুনর্বিন্যাসে সেই তৎকালীন মিরপুর আসনটি বর্তমানে 3টি আসন এখানকার 14, 15, 16-তে পুনর্বিন্যাস করা হয় এবং 2025-এর পুনর্বিন্যাসে সাভার উপজেলার বনগাঁ ইউনিয়ন এই ঢাকা 14-তে অন্তর্ভুক্ত করা হয় এবং 2008-এ সাভারের আরেকটি ইউনিয়ন কাউন্দিয়া ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়। তো সব মিলিয়ে প্রায় 4,56,000 ভোটের এই ঢাকা 14 আসন, এখানেকার লোকজন বরাবরই নির্বাচন বিমুখ না, বরঞ্চ নির্বাচনকে তারা উৎসব হিসাবে নেয়। তো 5ই আগস্টের পরবর্তী সময়ে যেটা দেখা যাচ্ছে, জনগণ অধীর আগ্রহে আছেন যে এবার তাদের মন মতো তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল এবং দোয়া নীতি এলাকায় যখন আমি পদচারণা করি, তখন কিন্তু জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ দেখি যে তারা স্থানীয় হিসাবে আমার পরিবার, আমার বাবার প্রতি তাদের শ্রদ্ধা এবং আমার প্রতি তাদের ভালোবাসা ব্যক্ত করছেন। তো এই মিরপুরের জনগণের জন্য আমি মিরপুরবাসী হিসাবে আমার ধারণা যে আগামী নির্বাচন অত্যন্ত নিরপেক্ষভাবে হবে, স্বচ্ছতার সাথে হবে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং সেনাবাহিনী সহ পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন যারা আছেন নির্বাচন পরিচালনায়, তারা একটি উদাহরণ সৃষ্টি করবেন। বারবার যেহেতু ডক্টর ইউনূস বলে আসছেন যে এইবারে নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে স্বচ্ছতার দিক থেকে, তো জনগণও সেটাকে বিশ্বাস করছে। আমিও মনে করি ঢাকা 14 আসনের যে ঘনবসতি এলাকা, এখানে লোকজন সকাল সকালই ভোট দিতে যাবেন এবং সফলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ধন্যবাদ। খুব স্পষ্ট এবং সাবলীলভাবে আপনি আপনার উত্তর আমাদের কাছে উপস্থাপন করলেন। আমি এই মুহূর্তে জানতে চাই, নির্বাচনী বর্তমান পরিস্থিতি, আপনি নিশ্চয়ই প্রতিদিন জনগণের সাথে কথা হচ্ছে, বাংলাদেশের পরবর্তী পরিস্থিতিতে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে আছেন। প্রশাসনের পক্ষ থেকে কিংবা যারা নির্বাচন সংশ্লিষ্ট পক্ষ আছে তাদের থেকে কি সমানভাবেই, সমান নজরেই আপনাকে দেখা হচ্ছে কিনা?
দেখুন, আমরা সবাই জানি যে দীর্ঘ 17 বছরে বাংলাদেশের এই ফ্যাসিস্ট উৎখাতের পর যে দ্বিতীয় বাংলাদেশ বলি আমরা স্বাধীনতা, তো তার পরবর্তী সময়টুকু পুরো দেশ জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে একটি অর্থবহ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক একটি সরকার বাংলাদেশ পেতে যাচ্ছে। সেই গণতান্ত্রিক সরকার কিন্তু উপহার দিবে প্রত্যেকের জনগণের মৌলিক অধিকার, জনগণের বাক স্বাধীনতা, ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা নিশ্চিত করবে। এবং এই জন্যই এবারের নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং স্বচ্ছতা আশা করছে। এবং আমরা বারবার দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা, সেনাবাহিনী এবং যারা সিভিল প্রশাসন আছেন, তারা বলছেন একটি ঐতিহাসিক স্বচ্ছ নির্বাচন এবার বাংলাদেশ প্রত্যক্ষ করতে যাচ্ছে। সেই আশাই কিন্তু আমি, যদিও 2018-তে বিএনপির প্রার্থী ছিলাম, নির্বাচন করেছি, যদিও আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলাম, কিন্তু আমি মনোনয়ন না পাওয়ার পর আমিও জনগণের দাবিতে, এবং জনগণ আশা করছে নিরপেক্ষ নির্বাচন হবে বিধায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে তারা আমার প্রতি আমাদের ভালোবাসা ঢাকা 14 আসনে তারা পুনর্ব্যক্ত করবে। তো আমি আশা রাখি যে এবারে নির্বাচন শান্তিপূর্ণ এবং সর্বোচ্চ ভোটাধিকার প্রয়োগের হার সহ আমরা প্রত্যক্ষ করতে যাব। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে জানতে চাই, দলের নমিনেশন না পাওয়ার পরে কোন মোটিভেশনে আসলে আপনি স্বতন্ত্র নির্বাচন করতে মাঠে নামলেন? দেখুন, মানুষ মাত্রই ভুল হয়। প্রাথমিক পর্যায়ে বিএনপির চেয়ারপারসন যখন আমাদের মনোনয়ন প্রত্যাশীদের ডাকলেন, উনি কিন্তু একটা বক্তব্য দিয়েছিলেন যে হয়তো বা এখানে আপনারা অন্য যারা মনোনয়ন চেয়েছেন প্রত্যেকেই যোগ্য, কিন্তু তারপরও আমাদের ভুল হয়ে থাকতে পারে নির্বাচন করতে গিয়ে। তো মানুষ মাত্রই ভুল হয়, আমি ধরেই নিচ্ছি যে মনোনয়ন যে সঠিক হবে যে কোনো দলেরই, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল যে সঠিকভাবে সঠিক ব্যক্তিকে বেছে নেবে এমন কোনো কথা নাই। যে জনপ্রিয় সেই বিজয় লাভ করবে। তো স্বতন্ত্র প্রার্থীর বিজয়ের ইতিহাস বাংলাদেশে তো অহরহ, নতুন কিছু না। স্বতন্ত্র বলতে তো আর নিরপেক্ষ না, নিশ্চয়ই আমি কোনো আদর্শে বিশ্বাস করি, বাট এই মুহূর্তে আমি কোনো দলকে রিপ্রেজেন্ট করছি না। আমি মিরপুরের সন্তান হিসাবে, মিরপুরের মাটির লোক হিসাবে, সন্তান হিসাবে মিরপুরবাসীর জন্য আমার দায়বদ্ধতা এবং মিরপুরকে একটু অন্যভাবে পরিবর্তিত মিরপুর, আদর্শ মিরপুর হিসাবে গড়ে তোলার জন্য আমি স্বতন্ত্র হিসাবে জনগণের দাবির প্রেক্ষিতে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। যেহেতু তারা আমাকে বারবার বলছেন আমাদের ভোটে আমরা যাকে খুশি তাকে ভোট দিব, অতএব যদি ভোট নির্বাচন যদি নিরপেক্ষই হয় তাহলে তো যোগ্যতা নিরিখে আমার চাইতে ভালো প্রার্থী স্থানীয় হিসেবে তারা তার কাউকে দেখছে না। কেননা আমি 17 বছর এই ঢাকা 14 আসনে সকল নির্যাতন উপেক্ষা করে দলকে সংগঠিত করে এলাকাবাসীর পাশে আমি ছিলাম। শুধু দলের কর্মী না, এলাকায় যারাই নির্যাতিত ছিলেন তার পাশে সাহস জুগিয়ে সব ধরনের সহযোগিতা করেছি বিধায় জনগণ আমার প্রতি, আমার পরিবারের প্রতি কৃতজ্ঞ। এবং এ কারণেই কিন্তু আমার পরিবার 6 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, আমার বাবা 5 বার নির্বাচিত হয়েছেন, আমার ভাই 1 বার হয়েছেন। অতএব এই নবমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার বাবা মরহুম এসে খালেক সাহেবের কনিষ্ঠ সন্তান হিসাবে 2018-র মতোই আমি নবমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি আশাবাদী এলাকার মানুষ, মিরপুরের জনগণ তারা জানে কার দ্বারা এলাকার উন্নয়ন হবে, কাকে সবসময় পাশে পাবে। সম্পৃক্ততা অর্থাৎ জনসম্পৃক্ততা যার সবচাইতে বেশি তাকেই তো মানুষ চাবে। আমি আশাবাদী ইনশাআল্লাহ। ভিন্ন একটি প্রসঙ্গে যেতে চাই, মিরপুরকে নিয়ে, মিরপুর 14কে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কোন 3টি বিষয় যদি আমি জানতে চাই, যে 3টি বিষয় আপনি প্রাধান্য দিবেন, সেই 3টি বিষয় আসলে কি কি থাকছে? প্রথমেই থাকছে মিরপুর অত্যন্ত জনবহুল একটি এরিয়া, অর্থাৎ ডেন্সলি পপুলেটেড বলতে যা বুঝি, অল্প জায়গাতে প্রচুর জনসংখ্যা। তাই প্রথমেই এখানকার আমি এলাকায় জনসংযোগ করে যে মূল সমস্যাগুলো জানতে পারলাম, জনগণের কাছে এই মুহূর্তে প্রধান সমস্যা হচ্ছে মাদক। এই মাদক মুক্ত, মাদকের স্পট যেখানে বিক্রয় হয়, এই স্পটগুলো মাদককে নির্মূল করতে হবে জনগণের সহায়তা, এটা হচ্ছে প্রথম। এবং তার পরপরই হচ্ছে গিয়ে সন্ত্রাস, এবং তারপর অবশ্যই আমি নিয়ে আসবো স্বাস্থ্যগত পরিবেশগত উন্নয়ন। তো সন্ত্রাসও আমাদের এলাকায় কিন্তু, যেহেতু এটি বাণিজ্যিকভাবে অত্যন্ত ব্যস্ত এলাকা, সমৃদ্ধ এলাকা, এখানে প্রচুর চাঁদাবাজি হয়। এখানে অপরাধের মাত্রাও অবশ্যই সহনীয় থাকলেও কিন্তু নীরব চাঁদাবাজির মতো অনেক ঘটনা ঘটে, নিরীহ লোক অনেক তারা ভয় পান। তো এখানে ক্ষুদ্র মাঝারি বৃহৎ শিল্প যেহেতু আছে, অনেক রপ্তানিমুখী প্রতিষ্ঠানও আছে, শিল্প প্রতিষ্ঠান আছে, স্বাভাবিক কারণেই মিরপুর হচ্ছে একটি বিপণী কেন্দ্রের অঞ্চল হিসেবে গড়া হয়। মিরপুরে প্রচুর শপিং মল এগুলো অবস্থিত।
তো মিরপুর যেহেতু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, এখানে গাবতলী গরুর হাট আছে, ইট বালু পাথর আড়ত আছে, কাঁচা বাজার আছে, টার্মিনাল আছে। এখানে অর্থনৈতিক প্রবাহ কিন্তু যথেষ্ট স্ফীত। তো সেই কারণেই এখানে অপরাধের প্রবণতা আছে। তাই এখানে জনগণের, আমি যদি নির্বাচিত হই, এই জনগণকে সাথে নিয়েই আমরা সমন্বিত প্রচেষ্টায় এই সন্ত্রাস যাতে সহনীয় পর্যায়ে, শূন্যের কোঠায় তো নেওয়া সম্ভব না ইউরোপ ছাড়া, তো সহনীয় পর্যায়ে যাতে নিতে পারি, তাহলে কিন্তু জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। পাশাপাশি নির্মল পরিবেশে যাতে শিশুরা বেড়ে ওঠে, এই মিরপুরে যথেষ্ট বৃক্ষরাজি আছে, তারপরে এই মিরপুরকে আরও সবুজের সমারোহ হয়, মিরপুরের পরিবেশ দূষণ থেকে যাতে মুক্ত করা যায়, অর্থাৎ ক্লিন মিরপুর গ্রিন মিরপুর একটা স্লোগান আমার আছে। মিরপুরকে পরিষ্কার করা, মিরপুরকে সবুজ করা, অর্থাৎ এই জলাবদ্ধতা সহ যেখান থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো রোগ হয়, তা আমরা যদি পরিচ্ছন্নতার দিকে নজর দিই মিরপুরে, এবং পাশাপাশি 1 কোটি বৃক্ষরোপণের টার্গেট নিয়ে যদি নামি, তাহলে মিরপুর অবশ্যই একটি স্বাস্থ্যগত পরিবেশ এখানে বজায় থাকবে। আপনারা জানেন এখানে কিন্তু মিরপুরে জাতীয় স্টেডিয়াম, টেস্ট ভেন্যু, এখানে মিরপুর জাতীয় সুইমিং পুল, ইনডোর স্টেডিয়াম আছে। তো বিভিন্ন খেলাধুলার টুর্নামেন্ট, আন্তর্জাতিক টুর্নামেন্ট এখানে হয়। সো খেলাধুলার ক্ষেত্রে এটা একটা বিদ্যাপীঠ। হাসপাতাল জোন, অর্থাৎ স্বাস্থ্যগত কারণে এটা একটা হসপিটাল জোন হিসেবে মিরপুর পরিচিত। এখানে হার্ট থেকে শুরু করে জেনারেল হসপিটাল, ক্যান্সারের জন্য ডেল্টা হসপিটাল সহ সব ধরনের হাসপাতাল সুবিধা আছে এখানে, কিডনি থেকে শুরু করে সব ধরনের। তো এখানে যেহেতু স্বাস্থ্যসেবা একটা বিশাল ভাবেই গড়ে উঠেছে, বিধায় এর পাশাপাশি যদি আমরা আরও নজর দেই যে এখানে যাতে কোনো শিক্ষিত বেকারের উপস্থিতি না থাকে, আমরা যদি সেই ব্যবস্থা করি, এখানে যদি একটি স্পোর্টস একাডেমি করা হয়, যাতে ছোটোবেলা থেকে শিশুরা বিভিন্ন খেলাধুলার বিভিন্ন যে ক্ষেত্র আছে, ফিল্ড, এটা শুধু ফুটবল, ক্রিকেট বা বাস্কেটবল না, এর পাশাপাশি ভলিবল, হকি ছাড়াও আমরা আন্তর্জাতিক টুর্নামেন্টে বিভিন্ন পরিসরে যাতে যেতে পারে, অন্য ক্ষেত্রে, অন্য স্পোর্টসের অ্যারেনাতে, সেজন্য যদি স্পোর্টস একাডেমি মিরপুরে হয় বিকেএসপির মতো, তাহলে কিন্তু খুব সহজেই আমাদের শিশুদেরকে তাদের সুস্থ বিকাশের জন্য সেদিকে আমরা ধাবিত করতে পারি। তাহলে কি হবে, এখান থেকে মেধাসম্পন্ন খেলোয়াড় বার হলে আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারবে, এবং ঘরের কাছে যদি এটা থাকে তাহলে এলাকাবাসীর জন্য সুবিধা হবে। এখানে মহিলাদের একটা বিশ্ববিদ্যালয় করা দরকার, অর্থাৎ উইমেন্স ইউনিভার্সিটি। পাশাপাশি সবচাইতে বেশি ডিমান্ড যেটা, একটি 500 বেডের স্পেশালাইজ ক্যান্সার ও জেনারেল হসপিটাল হওয়া অত্যন্ত জরুরি জনসংখ্যার অনুযায়ী। এখানে অনেক খালি জায়গা সরকারি আছে, অব্যবহৃত। তো এখানে একটি সরকারি আধুনিক ক্যান্সার ও স্পেশালাইজ হসপিটাল হওয়া দরকার, যাতে জনগণ খুব সুলভে তাদের এই স্বাস্থ্য চিকিৎসা যাতে নিতে পারে। তাই মনে করি মিরপুরে বিনোদন বাড়ানোর জন্য এখানে জাতীয় চিড়িয়াখানা সহ বোটানিক্যাল গার্ডেন আছে, এবং দুটো মিলে প্রায় 1200 বিঘার মতো জায়গা আছে, এবং অনেক জায়গা অব্যবহৃত। এখানে বিদেশি বিনিয়োগে কিন্তু এই পর্যটন শিল্পকে আরও আধুনিকায়ন করা যেতে পারে, এবং তাতে আভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি পাবে। এবং এগুলো যদি মডার্নাইজ করা যায়, পাশাপাশি গাবতলী আন্তর্জাতিক যে টার্মিনাল, আন্তঃজেলা, এখান দিয়ে আপনি জানেন আগে ভারতের বাসও যাওয়া আসা করতো, তো সেই হিসাবে এখানে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারও যাওয়া আসা করে। গাবতলী টার্মিনালকেও যদি আমরা যাত্রী সেবার মান আধুনিকায়ন করা হয়, তাহলে বিশ্বমানের যদি টার্মিনাল হয়, সেক্ষেত্রেও কিন্তু এই এলাকার সেবা যেমন বৃদ্ধি পাবে, রাজস্ব বৃদ্ধি পাবে। সব কিছু মিলায় মিরপুরে এই তরুণ যারা আছে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বিভিন্ন পেশায় যাবে, তাদেরকে আইটি নির্ভর প্রযুক্তিগত সাপোর্ট দেওয়ার জন্য এখানে যদি আইটি হাব সেন্টার করা হয় সরকারি উদ্যোগে, তাহলে কিন্তু খুব সহজেই যে স্টার্টআপ সহ এই যারা আইটি উদ্যোক্তা আছে, তারা কিন্তু তাদের জীবনের প্রথম এক ধরনের উদ্যোগী হয়ে তারা বিভিন্ন ব্যবসায় নামতে পারবে, তাদের মেধার বিকাশ ঘটাতে পারবে। তো মিরপুরের জনগণের জন্য, এলাকাবাসীর জন্য অনেক পরিকল্পনা আছে, এগুলো বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি, এবং এই জন্যই দরকার একটি অর্থবহ নির্বাচন। তা আমি মনে করি রাজধানীর বুকে মিরপুর যথেষ্ট প্রশস্ত সড়ক, এখানে নাগরিক সুবিধা শুধু নিশ্চিত করা, কিছু জলাবদ্ধতার সমস্যা আছে, সবচাইতে সমস্যা আছে মারাত্মক গ্যাসের যে সরবরাহ, এলপি গ্যাস বাদ দিয়ে যায় তাদের গ্যাস সরবরাহ এখানে অত্যন্ত ক্ষীণ। তো এই গ্যাস কানেকশানের সাপ্লাইয়ের খুব সমস্যা। তো সেই গ্যাসের সরবরাহ যদি আমরা ঠিক করতে পারি, তাহলে এই প্রকট সমস্যা থেকে এলাকাবাসী পরিত্রাণ পাবে। যেখানেই গিয়েছি গ্যাসের সমস্যা নিয়ে আমরা শুনতে হচ্ছে, এবং অনেক জায়গায় ওয়াটার লগিং বা জলাবদ্ধতা হয়। তো আমি মনে করি যে নিষ্কাশনের জন্য, পানি নিষ্কাশনের জন্য যে ড্রেনেজ সিস্টেম, এটা এখন আধুনিকায়ন করা হচ্ছে আরও বড় পরিসরে। তো আগামী 50 বছরের ডিমান্ড বা চাহিদা অনুযায়ী যদি ড্রেনেজ সিস্টেমটা পরিপূর্ণ করা হয়,
সেটা ঢাকা সিটি কর্পোরেশন ওয়াসার মাধ্যমে, তাহলে মিরপুরে জলাবদ্ধতা আর থাকবে না। বর্ষার সময় অনেক জায়গায় পানি জমে যায়, তলিয়ে যায় পানিতে। তো সেই তলিয়ে যাওয়ার কারণ একটি হচ্ছে ড্রেনেজ সিস্টেমের অভাব। তো ড্রেনেজের পাশাপাশি খালগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন বা খনন করা হয় রেগুলার, তাহলে কিন্তু পানির জলাবদ্ধতা হবে না। তো এই অল্প কিছু নাগরিক সমস্যা আর আগামীর জন্য যে পরিকল্পনা বাস্তবায়ন করা হলে মিরপুর একটি আদর্শ মিরপুর হিসাবে গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। খুবই চমৎকার পরিকল্পনা আপনার পরিকল্পনাকে অবশ্যই স্বাগত জানাই। প্রসঙ্গক্রমে আমার একটি প্রশ্ন করতে ইচ্ছে করছে, যাব আপনার ব্যক্তিগত বিষয়ে, তবে তার আগে প্রশ্ন করতে চাই, এই যে সুন্দর সুন্দর পরিকল্পনা কিংবা আপনার যে উদ্যোগগুলোর কথা আপনি আমাদেরকে এতক্ষণ জানালেন, এমপি হিসেবে যদি নির্বাচিত না হন, তাও কি আপনার এই উদ্যোগগুলো চলমান থাকবে? দেখেন, সর্বশেষ ফ্যাসিস্টের আগে তো আমার মরহুম বাবাই এখানে সংসদ সদস্য ছিলেন। তো তার আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় আমাদের এখানে যথেষ্ট উন্নয়ন হয়েছে এবং তখনকার অনুমোদিত অনেক প্রকল্পই পরবর্তীতে বাস্তবায়ন হয়েছে। তো দীর্ঘ 17 বছরের গ্যাপ হয়েছে, তো এটা তো কোনো ব্যাপার না। আমাদের এই পরিবার কিন্তু ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন সময়ে কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়েছি জনগণের ভোটে। তো সেই হিসাবে আমি আশা করি আমি নির্বাচিত না হলেও আমার এই সমাজের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য আমার এই কর্মকাণ্ড আমার ব্যক্তিগত পর্যায়ে আমি দৃষ্টি আকর্ষণ করে হোক, যেভাবেই হোক, এগুলো বাস্তবায়নের জন্য আমি সারা জীবন এই চেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ। ব্যক্তি পর্যায়ে ফিরতে চাই। আপনি ক্যান্সার আক্রান্ত ছিলেন, সেখান থেকে রিকভারি করেছেন। ওই বিষয়ে প্রশ্ন রাখতে চাই, সেই যুদ্ধটা কেমন ছিল? সেই যুদ্ধের চেয়ে নির্বাচনী যুদ্ধকে কিভাবে দেখছেন আসলে এই বিষয়টা? দেখুন, যে কোনো মহামারী কিন্তু অবশ্যই যে কোনো ব্যক্তির জন্য মারাত্মক। এটা যেহেতু আল্লাহ প্রদত্ত যে কোনো রোগ ব্যাধি, শুধু তো ক্যান্সার না, আরও তো মানে ডেডলি ডিজিজ বলতে আমরা যা বুঝি, মরণ ব্যাধি, এই ধরনের অনেকেরই কিন্তু মানুষজন রোগে ভোগে। তো আধুনিক চিকিৎসায় অনেক কিছুই উন্নত হয়েছে, এখন মৃত্যুর হারও অনেক কমে এসেছে। আপনি জানেন, ক্যান্সারেরও ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, বিভিন্ন ধরনের অনেক ক্যাটাগরির ক্যান্সার আছে। তো আমি যেহেতু আল্লাহর অসীম ইচ্ছা এবং এলাকাবাসীর দোয়া, মুরব্বীর দোয়া, আমার বাবা মার দোয়া, পরিবারের দোয়ায় আমি যেহেতু ক্যান্সার থেকে পরিত্রাণ পেয়েছি এখন পর্যন্ত, আমি বলবো যে আমার অনেক কিছু করার আছে। যারা এই রোগে ভুগছেন তাদেরকে, তাদের মনোবল চাঙ্গা রাখা, বিশেষ করে রোগ প্রতিরোধক যে শক্তি, এটা মানসিক শক্তির উপর নির্ভর করে। তাই আপনি হতাশায় নিমজ্জিত না হয়ে যে কোনো অসুখেই সেটা যদি আপনি মানসিক শক্তি দিয়ে এবং পরিবারের সহযোগিতায় যদি এটা মোকাবিলা করতে পারেন, তাহলে কিন্তু অনেক কিছু খুব সহজ হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই আপনার তো মৃত্যু একবারই, তো সেই হিসাবে সেটাকে যদি আমরা ভয় না পাই, আধুনিক চিকিৎসা বাংলাদেশে অনেক কিছুই অপ্রতুল আছে, আপনারা জানেন। আমি মনে করি আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে আমি ক্যান্সার নিরাময়ের জন্য, যেটা আমি বলেছিলাম যে একটি ক্যান্সার বিশেষজ্ঞ হাসপাতাল নির্মাণের জন্য, যেখানে আমাদের এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক আধুনিক ইকুইপমেন্ট আবিষ্কার হয়েছে। তো সেই ইকুইপমেন্টগুলো বাংলাদেশে কিন্তু নাই এবং অনকোলজি স্পেশালিস্টও বাংলাদেশের অভাব। তো এই জিনিসগুলোর উপর যদি আমরা কাজ করতে পারি, তাহলে ক্যান্সার চিকিৎসা অনেকখানি নিরাময় করা সম্ভব হবে। অর্থাৎ জীবনযাত্রাটা তাদের জন্য সহজ হবে, যে এই রোগে যারা ভুগেন সে রোগে পরিত্রাণ পাবেন। তাই আমি মনে করি বাংলাদেশ সরকারের আরও উচিত যে ক্যান্সারের উপর, ক্যান্সার ছাড়াও ক্যান্সার একটি বিশেষ রোগ, তো এটার উপরে তাদের আরও কিছু বিনিয়োগ করে আধুনিকায়ন করা। তাহলে আর আমাদের বিদেশে যেতে হবে না। প্রতিটা নাগরিকই কিন্তু চিকিৎসার জন্য তারা আশেপাশের পার্শ্ববর্তী দেশে যারা আপনারা জানেন, তো এটার কারণটাই হচ্ছে আমাদের এখানে অপ্রতুল চিকিৎসা। তো সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত, যেহেতু জনসংখ্যা অনেক বেশি। ধন্যবাদ আপনাকে। আবারও ফিরতে চাই রাজনৈতিক অঙ্গনে। তৃণমূলে নিশ্চয়ই যাচ্ছেন, ভোট চাচ্ছেন। অফিসিয়ালি ভোট চাওয়া এখনো হয়তো শুরু হয়নি, কিন্তু দোয়া তো নিশ্চয়ই চাচ্ছেন। তৃণমূলে প্রতিদিনই দেখা হচ্ছে তৃণমূলের কারো না কারোর সাথে। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, তৃণমূল থেকে কেমন উচ্ছ্বাস বা উদ্দীপনা, অথবা তৃণমূল থেকে কেমন আশ্বাস আপনি পাচ্ছেন? আমি শুধু এতটুকু বলবো, যেহেতু আনুষ্ঠানিক প্রচারণা 22 জানুয়ারি থেকে শুরু হবে, প্রতীক বরাদ্দ আছে 21 তারিখে এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 20 তারিখ। কিন্তু এখন যেটা হচ্ছে, যেহেতু আমি বৈধ প্রার্থী, এই 13তম সংসদ নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছি নির্বাচন কমিশন দ্বারা। তো স্বাভাবিক কারণে আমি জনগণের সাথে জনসম্পৃক্ততা করে আমি দোয়া প্রার্থনা করছি কীভাবে এই মিরপুরকে একটি আদর্শ মিরপুর হিসেবে গড়ে তুলতে চাই। তাই সেই সহযোগিতা প্রার্থনা করে এবং আমি জনগণের কাছে, আমি এলাকার ছেলে হিসাবে সেই সহযোগিতাই চাচ্ছি। ব্যাপক সমর্থন, ব্যাপক উৎসাহ পাচ্ছি, কেননা আমার এই পরিকল্পনাগুলো আগে থেকেই জনগণের সাথে আমি সম্পৃক্ত ছিলাম, আমি তাদের সাথে এটা শেয়ার করেছি বিধায়
তারা আশাবাদী বলেই তারা সমর্থন দিচ্ছেন যে কিছু ভালো কিছু হতে যাচ্ছে মিরপুরে। নিজের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি মনে করি আমার পরিবার, আমার বাবা আলহাজ জেসি খালেক সাহেব, উনি 5 বারের সংসদ সদস্য ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত উনি এলাকাবাসীর উন্নয়নের জন্য চেষ্টা করে গিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমি এই প্রত্যক্ষ রাজনীতিতে আমারও প্রায় 33 বছরের অভিজ্ঞতা। এলাকার উন্নয়নের জন্য আমি বিভিন্নভাবেই স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ থেকে শুরু করে আমি অনেক কিছুতে জড়িত। এই বিভিন্ন কর্মকাণ্ডের এবং আমার পরিবারের, আমার বাবার বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের জন্যই আমি যেখানেই যাচ্ছি ব্যাপক সমর্থন পাচ্ছি। বিধায় আমি যেহেতু মিরপুরের স্থানীয় লোকজন আমার উপর আশা বা ভরসার স্থল হিসাবে আমাকে বেছে নিচ্ছে। আমি মনে করি যে আমি মিরপুরের মানুষের, জনগণের ভালোবাসা নিয়ে এই নির্বাচনে আমি বিজয় লাভ করতে আল্লাহর ইচ্ছায় সক্ষম হব। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপনার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে কিভাবে নিচ্ছেন? কতটা কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আপনি মনে করেন? দেখুন, এখানে 9টি রাজনৈতিক দলের প্রার্থী আছে, আমি একমাত্র স্বতন্ত্র প্রার্থী। তো প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি আদর্শ, একটি ইশতেহার থাকে, লক্ষ্য, আদর্শ। তার মধ্যে স্বাভাবিক কারণে সবচাইতে বড় দল বিএনপির যিনি প্রার্থী, এবং পাশাপাশি জামাত ইসলামী আছেন, ইসলামী শাসনতন্ত্র আছেন। প্রত্যেকে যার যার দলীয় ইশতেহার নিয়েই তারা আগে বাড়ছেন। কিন্তু আমি মনে করি যে বড় দুটো দলেরই প্রার্থী একদম নতুন, তারা অন্য এলাকায় বসবাস করে এসছেন। তো এখানে তারা যেহেতু একদমই নতুন আবির্ভাব, তো তাদের চাইতে অবশ্যই আমি স্থানীয় হিসাবে, আমি যেহেতু দীর্ঘ আমার এই পথ পরিক্রমা প্রায় 33 বছরের রাজনীতিতে, কিন্তু আমার তো বেড়ে ওঠাই এখানে। তো এলাকায় সম্পৃক্ততা যদি বলেন, পারিবারিকভাবে আমার যে শিকড়ের বন্ধন যেহেতু আমার অনেক পুরানো, সেই হিসাবে অবশ্যই আমি আশা করতেই পারি যে অন্যান্য প্রার্থীরা, তাদের জন্য আমার অবশ্যই সমবেদনা থাকবে যে নতুন এই জায়গায় মিরপুরে মানুষের মন জয় করা, এটা তো এত তাড়াতাড়ি সম্ভব না। তারা চেষ্টা থাকবে, আমি মনে করি প্রতিযোগিতামূলক হবে, তারপর আমি জয়ের ব্যাপারে আশাবাদী ইনশাল্লাহ। ব্যক্তি জীবনে আপনার ভবিষ্যৎ, আমার একটি প্রশ্ন সকল অতিথিদের কাছেই আমার থাকছে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি রাজনীতিতে আনবেন কিনা, এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা? আমি আমারটা দিয়ে বলতে পারি, রাজনীতিতে আনারও প্রশ্ন না। আমি যখন 4র্থ শ্রেণীর ছাত্র, তখন বাংলাদেশে হ্যাঁ না ভোট ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। আমার বয়স 9, ক্লাস 4-এর ছাত্র। তো আমি উৎসাহ সহকারে সেই ক্যাম্পেইনে আমি যোগ দিই আমার আব্বার সাথে। তো সেটা আমার স্মৃতিতে এখনও অনেক প্রখর। তো একইভাবে আমার সন্তানরাও, তারা কিন্তু জন্ম নিয়েই একটা নির্বাচন দেখলো 1996। পারিবারিক পরিমণ্ডলে আপনি যখন কোনো রাজনৈতিক পরিবারে জন্ম নেন, এটা কিন্তু আপনার অস্থি মজ্জায়, মানে অর্থাৎ রক্ত মাংসে মিশে যায়। তাদেরকে আনারও কিছু নাই, এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে তাদের অভিষেক হয়ে গিয়েছে। অর্থাৎ আমার যে ছেলে, আমার যে মেয়ে, ওর দাদার সর্বশেষ যে নির্বাচন 2001-এ বিএনপির, তখন তাদের বয়স একদমই কম। একজনের বয়স 2, আরেকজনের 6। কিন্তু তাদের ওই স্মৃতি, ওই ছবিগুলো দেখে কিন্তু তাদের ভিতরে অনেক কিছুই, অনেক স্মৃতি জেগে ওঠে। পাশাপাশি গত 17 বছরে আমার এবং 2018-তে আমার নির্বাচনে আমার সন্তানরা আমার পাশেই ছিল। যদিও সবচাইতে কঠিন নির্বাচন 2018-তে, আপনারা জানেন যে রাতের নির্বাচন যাকে বলি। তো সেই নির্বাচনে সকল বাধার মুখে আমার পরিবার, আমার 2 ছেলে মেয়ে কিন্তু আমার পাশে ছিল। তো ওরা কিন্তু অভ্যস্ত। তো ওরা নিজেরা আসবে কি না, এটা অবশ্যই ওদের স্বাধীন চিন্তার ব্যাপার। এলাকাবাসীর দাবিতে ওদের সাথে এলাকাবাসীর সম্পর্ক, সম্পৃক্ততা, নারীর টান ওদেরও আছে। কিন্তু ওরা স্বপ্রণোদিত হয়েই কিন্তু আমার নির্বাচনেও তারা বিভিন্ন কাজ করছে। নতুন প্রজন্মের সাথে যে জেনজির জন্য আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু তারা কাজ করছে কীভাবে আধুনিক মিরপুর গড়া যায়। কিন্তু তারা আসবে কি না, এটা সম্পূর্ণই তাদের স্বাধীন একটা চিন্তার ব্যাপার। প্রসঙ্গক্রমেই একটি প্রশ্ন মাথায় এলো এই মুহূর্তে, যে তরুণ প্রজন্মের ভোটের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আপনার পক্ষে তরুণ প্রজন্ম কতটুকু থাকতে পারে? আমি নিজে যেমন মন মানসিকতা এখনও তরুণদের মতোই চলার চেষ্টা করি। তো সেই হিসাবে আমি তরুণদের যে আদর্শ বা তাদের যে চিন্তাধারা, সেটাকে আমি সম্মান করি। তার প্রমাণ হচ্ছে 5ই আগস্ট আমরা দেখেছি কিশোর কিশোরীরা প্রাণ বিসর্জন দিয়ে কিন্তু আজকে এই ফ্যাসিস্টকে ক্ষমতা থেকে উৎখাত করলো। তো এই যে অকুতোভয় সৈনিকের মতো এই যে সাহস দেখানো, এটা সম্ভবই কিন্তু একমাত্র বয়সের কারণে। তো তাদের যে প্রাণ স্পন্দন বা স্পিরিট, যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস কিন্তু আপনার সম্মান দেখাতেই হবে। তা আমি মনে করি আমি তাদের সমসাময়িক তো নাই, কিন্তু তাদের চিন্তাধারায় কিন্তু আমি সম্যক ধারণা নিয়ে চেষ্টা করি। যেহেতু আমার ঘরেই আমার সন্তানরা জেনারেশন জুমার,
তো জেনজি যেহেতু আমার ঘরেই আছে, আমি তাদের যে কোনো ব্যাপারেই তাদের সাথে আলোচনা করি, যেমন পাশাপাশি তারা কী চায়। আমার আরও ভাগনা ভাগ্নি ভাতিজা ভাতিজি আছে, একই বয়সী, সবই নতুন জেনারেশন, তো তাদের যে কোনো মতামতকে আমি রেসপেক্ট করি, ডিসকাস করি, তারপর একটা সিদ্ধান্তে আসি। তা আমি মনে করি আলোচনার ভিত্তিতে অনেক কিছু বের হয়ে আসে। তরুণদের যে সিদ্ধান্ত বা যে মতামত, তার সাথে যদি আমাদের অভিজ্ঞতা যোগ করতে পারি, তাহলে অন্তত একটা ম্যাচিওর একটা ডিসিশন পাওয়া যায়। অতএব আমি মনে করি আমার মিরপুর এলাকার যারা তরুণ আছে, যারা নতুন ভোটার আছে, তারা আমাকে চিন্তা চেতনায় আধুনিক এবং প্রগতিশীল মনে করে। মনস্তাত্ত্বিকভাবে তারুণ্যের মধ্যে আছেন, সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে। অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে শেষে বলতে চাই, মোহনা টিভির দর্শকদের উদ্দেশ্যে কিংবা আপনার আসনের জনগণের উদ্দেশ্যে তথা দেশবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। ধন্যবাদ। ঢাকা 14 আসনের মিরপুর থানা, শাহালি থানা, দারুসালাম থানা এবং রূপনগরের আংশিক রোড নাম্বার 1 থেকে 39-এর যে অধিবাসী, পাশাপাশি সাভার উপজেলার বনগাঁ ইউনিয়ন এবং কাউন্দিয়া ইউনিয়নবাসীর প্রতি আমার আবেদন হচ্ছে যে আমার মিরপুর, আমার বাংলাদেশ, এই মিরপুরকে আমরা একটি আদর্শ স্থান হিসেবে গড়ে তুলি, যেখানে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে আমরা একটি পরিবারের মতো করে মিরপুরের, আমি মিরপুরবাসী, এই গর্ব যাতে আপনি সারা রাজধানী কেন পুরো বাংলাদেশে, সারা বিশ্বে বলতে পারেন। আপনি যখন লাইভ ফ্রম মিরপুর বলেন ক্রিকেট খেলার সময়, তো সেই মিরপুরের আপনি অধিবাসী। আমি চাচ্ছি সেই মিরপুরবাসী হিসেবে আমাদের মিরপুরের যে স্বকীয়তা, সেটা যাতে সমুন্নত রাখতে পারি। এই জন্য আমরা দলমত নির্বিশেষে এলাকাবাসী হিসাবে আমরা সমন্বিতভাবে আধুনিক মিরপুর শুধু না, এটি আদর্শ মিরপুর গড়ে তোলার জন্য আমি সকলের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। তাই আমি মিরপুরের ছেলে হিসাবে আমি আপনাদের পাশে আছি। আমার আহ্বান থাকবে, আসুন আমরা আগামী প্রজন্ম এবং আমাদের এই নতুন প্রজন্মের জন্য একটি আদর্শ মিরপুর গড়ে তুলি, এবং এই জন্য আমার পাশে থাকেন। ঢাকা 14-তে আমি সৈয়দ আবু বকর সিদ্দিক আমৃত্যু আপনাদের পাশে থাকব। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলাম এতক্ষণ ঢাকা 14 আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক ওরফে সাজু সাহেবের নানান বক্তব্য কিন্তু আমরা শুনছিলাম তার ভবিষ্যৎ পরিকল্পনা। আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি সম্প্রচারের সময় উপস্থিত থাকেন কিংবা যারা দেখেন পরবর্তীতে, সকলেই জানেন যে প্রতি অতিথির একটি কথা আমি কোট করে আমার অনুষ্ঠান আমি শেষ করি। আজকের অতিথির একটি চমৎকার কথা কোট করে শেষ করছি। তারুণ্যের সাথে যদি অভিজ্ঞতা মিলে, তাহলেই কিন্তু আসল সফলতা আমাদের পাওয়া সম্ভব। আজকে তিনি বলে দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন যে তিনি তারুণ্যের সাথে তার ছেলে মেয়ে এবং তার যে ভাগনা ভাগিনী যারাই রয়েছে, তারুণ্য, তার যে তারুণ্যের মানসিকতা, সেই তরুণদের সাথে তিনি আলোচনা করেন। তিনি প্রতিটি বিষয় তাদের সাথে আলোচনা করেই তিনি সিদ্ধান্তে পৌঁছান, তারপরে তাদের মতামতকে তিনি গুরুত্ব দেন। অর্থাৎ তার 33 বছর জীবনের অভিজ্ঞতা সাথে তারুণ্য সবকিছু মিলিয়েই তিনি তার প্রত্যেকটি সিদ্ধান্ত নেন। এটি হতে পারে সকল রাজনীতিবিদের জন্য একটি বার্তা, একটি উপদেশ, একটি পরামর্শ। সিদ্ধান্ত একান্তই আপনারা কাকে ভোট দিবেন, কাকে নির্বাচিত করবেন। তবে সাদাকে সাদা দেখানো, কালোকে কালো দেখানো, রংকে রং বলা আমাদের ক্যামেরার সামনে আমাদের দায়িত্ব। সেই কাজটুকু আমরা কেবল পালন করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই স্বতন্ত্র প্রার্থীর কাছে আমাদের পুরো সারা দাও বাংলাদেশ টিম চলে এসেছে। নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মোহনা টিভি তথা সারা দাও বাংলাদেশের সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।